গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 31 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন ঘিরে দক্ষিণ করিমগঞ্জে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। কোনো প্রার্থী কাউকে সহজে দান ছেড়ে না দেওয়ায় ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের প্রভাবশালী নেতা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ শারীরিক অসুস্থতার জন্য এবারের নির্বাচনে অংশ না নেওয়ায় সহজে জয়ের আশায় প্রত্যেক দলের প্রার্থী ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এবার নির্বাচনে মোট 14 জন প্রার্থী থাকলেও মূল লড়াইটা হচ্ছে অগপর ইকবাল হোসেন, কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খানের মধ্যে। এই কেন্দ্রে ইউডিএফ প্রার্থী হিসাবে শিহাবুদ্দিন রয়েছেন, তবে বাকি 3 প্রার্থীর লড়াইয়ে তিনি কিছুটা ব্যাকফুটে চলে গেছেন। ইউডিএফের তেমন প্রভাব নেই বললেই চলে। দক্ষিণ করিমগঞ্জে 2,92,000 মতো ভোটার, এর মধ্যে প্রায় 2,40,000 মুসলিম ভোটার। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দল মুসলিম প্রার্থী দিয়েছে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী না দিয়ে মিত্র দল অগপকে ছেড়ে দিয়েছে। অগপ বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনকে প্রার্থী করে ভোটের ময়দান জমিয়ে দিয়েছে। ইকবাল কেন্দ্রে একজন প্রভাবশালী ব্যক্তি, দীর্ঘদিন থেকে বিজেপির হয়ে দক্ষিণ করিমগঞ্জে ময়দান চষে বেড়াচ্ছেন তিনি। সেই হিসেবে ভোটারদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তার। পূর্বে তিনি একবার বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়ে হারলেও জনসংযোগ ধরে রাখায় যথেষ্ট প্রভাব ফেলছেন এবারের নির্বাচনে। মুসলিম ভোটের পাশাপাশি বিজেপির হিন্দু ভোট পেয়ে এবারের নির্বাচনে তিনি জয়ী হবেন বলে দাবি করেছেন ইকবাল হোসেন। এদিকে সংখ্যালঘু মুসলিম ভোটকে হাতিয়ার করে জোর প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুর বিজেপি সরকারের সমালোচনা করে ভোট বৈতরণী পার হতে চাইছেন। অবশ্য তার বিরুদ্ধে দক্ষিণ করিমগঞ্জের ভূমিপুত্র নন বলে অভিযোগ রয়েছে। যদিও আমিনুর সদ্য নিলামবাজারের একটি সেন্টারে তার ও পত্নীর নাম তুলেছেন। আমিনুর দাবি করেন বিজেপি অগণতান্ত্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করায় এবারের নির্বাচনে তিনি জয়ী হবেন। এদিকে আসামের 2 চিরপ্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস বিজেপিকে তাক লাগিয়ে তৃণমূল কংগ্রেস এখানে শক্ত প্রার্থী দাঁড় করিয়ে সবাইকে চমক দিয়েছে। প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে প্রার্থী করে খেলা পুরো জমিয়ে দিয়েছেন বরাকের প্রভাবশালী মহিলা নেত্রী সুস্মিতা দেব। এর মধ্যে প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ আজিজ আহমদ খানকে সমর্থন করে বসায়। শেষ লগ্নে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি জমে উঠেছে। আজিজকে জয়ী করতে সিদ্দিক আহমেদের কর্মী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। সিদ্দিক আহমেদের বুথ লেভেল সংগঠন তৈরি থাকায় যথেষ্ট সুবিধা হচ্ছে আজিজ আহমদ খানের। এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জের প্রায় 20 জন জিপি সভাপতি সরাসরি আজিজকে সমর্থন জানিয়ে অন্য প্রার্থীদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। তবে সিদ্দিক কর্মীদের সঙ্গে তার কর্মীদের মিলিয়ে দিতে আজিজকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ দুপক্ষই পূর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আজিজ আহমদ খান দাবি করেছেন দক্ষিণে করিমগঞ্জের ভূমিপুত্র হিসেবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভোটে তিনি জয়ী হবেন। সব মিলিয়ে এই 3 প্রার্থীর লড়াইয়ে ক্রমশ জমে উঠেছে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি। ভোটের লড়াইয়ে কে জয়ী হন সেটা সময় বলবে। অপরদিকে আসামে ঘরে বসে ভোট দেবেন 26,000 ভোটার, অনুমতি নির্বাচন কমিশনের। দেশের 5টি রাজ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে আসাম, কেরল ও পুডুচেরিতে 2.37 লক্ষ ভোটার এবার ঘরে বসে ভোট দেবেন। এই ভোটারদের ভোট দেওয়ার অনুমতি প্রদান করেছে নির্বাচন কমিশন। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 85 বছরের ঊর্ধ্বে যেসব ভোটার রয়েছেন এবং যারা বিশেষভাবে সক্ষম তাদেরকেই শুধু পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অধিকার দিয়েছে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এই পোস্টাল ব্যালট সংগ্রহ করবে নির্বাচন কমিশন। আসামে এই সংখ্যা হলো 26,000, অর্থাৎ 85 ঊর্ধ্ব বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরাই আসামে বাড়িতে বসে পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আসামে 85 বছরের ঊর্ধ্বে 19,774 জন প্রবীণ নাগরিক রয়েছেন এবং বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা হলো 6,638। কমিশনের তরফে জানানো হয়েছে মোট প্রবীণ ভোটারের 19.32% এবং বিশেষভাবে সক্ষম ভোটারের 3.23% ভোটার বাড়িতে পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের সূত্র আরও জানিয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া আগামী 5 এপ্রিলের মধ্যেই সম্পন্ন করতে হবে। এর জন্য ভোট গ্রহণকারী দল নিরাপত্তারক্ষী এবং ভিডিওগ্রাফার সঙ্গে নিয়ে
বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালট সংগ্রহ করবেন। যে সমস্ত প্রবীণ ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিতে চান তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করবে ভোট গ্রহণ কেন্দ্রের অফিসাররা। তারা যেমন স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে হুইল চেয়ার নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজেই ভোটদান করতে পারবেন। এর জন্য বুথে বুথে বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে আলগাপুর কাটলিজোড়া আসনে জেনজি ঢেউয়ে বদলাচ্ছে রাজনৈতিক আখ্যান। আলগাপুর কাটলিজোড়া আসনে এবার বহুমাত্রিক নির্বাচনী সমীকরণ। আসন্ন 9 এপ্রিল অনুষ্ঠিতব্য আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 122 নং আলগাপুর কাটলিজোড়ার আসন বর্তমানে সারা রাজ্যের মধ্যে অন্যতম আলোচিত রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা আসন সংকুচিত হয়ে 2টি আসনে রূপান্তরিত হয়। এই কেন্দ্রে রাজনৈতিক ভারসাম্য, ভোট ব্যাংকের পুনর্বিন্যাস এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিলিমিটেশন পরবর্তী এই আসনে 3 বিধায়কের উপস্থিতি নির্বাচনী প্রতিযোগিতাকে একটি বিশেষ তাৎপর্য প্রদান করেছে। তাছাড়া রাজনৈতিক ঐতিহ্য ও প্রভাব একত্রিত হওয়ায় ভোটারদের আচরণ বিশ্লেষণ করা আরও জটিল হয়ে উঠছে। ফলে কেবলমাত্র অতীত রাজনৈতিক অভিজ্ঞতা নয়, বরং সমসাময়িক প্রেক্ষাপটে কার্যকর রাজনৈতিক আখ্যান নির্মাণ এবং তা জনমানুষে প্রতীত করার সক্ষমতা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম এবং নির্দল প্রার্থী হাজী সুজামুদ্দিন লস্করের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠছে। পাশাপাশি অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর এবং নির্দল প্রার্থী হাজী নিজামুদ্দিন লস্করও নির্বাচনী লড়াইয়ে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাদের প্রচার কৌশল ও জনসংযোগ কার্যক্রম নির্বাচনী সমীকরণে পরোক্ষে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাত্র এক পক্ষকাল আগে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম প্রাক্তন পুলাখাওয়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের সঙ্গে পাল্লা দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে অনেক বিতর্ক হলেও জেনজি ঢেউ সেই বিতর্কে নতুন রং ছিটিয়ে দিল। এবারের নির্বাচনে বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে ডিজিটাল ও সামাজিক মাধ্যমের ব্যাপক প্রভাব। গত কয়েক বছরের তুলনায় বর্তমান নির্বাচন পূর্বে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অভূতপূর্ব হারে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ থেকে শহরে জনপদ প্রায় সর্বস্তরের ভোটারই এখন ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ফলে রাজনৈতিক প্রচারের ভাষা, রূপ এবং কৌশল এসেছে এক মৌলিক পরিবর্তন। এই প্রেক্ষাপটে কংগ্রেস প্রার্থী জুবাইর এনামের প্রচার কৌশল বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। সুসংগঠিত ডিজিটাল টিম, উন্নত মানের ভিজুয়াল কন্টেন্ট, লাইভ আপডেট এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে তার উপস্থিতি এবং সমসাময়িক যোগাযোগের কৌশল জেনজির রাজনৈতিক অংশগ্রহণের নতুন ধারা প্রতিফলিত করছে। অন্যদিকে নির্দল প্রার্থী সুজামুদ্দিন লস্করের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পূর্ববর্তী উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে তার সুপরিচিতি এখনও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তবে রাজনৈতিক মহলের একটি অংশের মতে তার পক্ষে ইতিবাচক রাজনৈতিক আখ্যানকে সুসংগঠিতভাবে উপস্থাপন করা এবং প্রতিদ্বন্দ্বী পক্ষের প্রচারিত বয়ানকে কার্যকরভাবে প্রতিহত করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। অনেকেই মনে করছেন সুজামুদ্দিন তার রাজনৈতিক অভিজ্ঞতার কৌশলকে বেশি প্রাধান্য দিয়ে সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভকে তেমন প্রাধান্য দেননি। কংগ্রেসের অভ্যন্তরীণ প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সম্ভাব্য মতানৈক্য বড় আকার ধারণ না করায় দলীয় ঐক্যের বার্তা জনমানুষে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসের বিদ্রোহী শিবিরকে পরিস্থিতি ও সময়ের চালে কৌশলগতভাবে কাজে লাগাতে বিরোধী শিবির সক্ষম হয়নি বলে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্ব রাজনীতিতে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অংশগ্রহণ, স্বচ্ছ ভাবমূর্তির প্রতি আগ্রহ এবং ডিজিটাল মাধ্যমের উপর নির্ভরশীলতা ইত্যাদি উপাদানের সম্মিলিত প্রতিফলন এই আসনের নির্বাচনী পরিবেশে স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আলগাপুর কাটলিজোড়া আসনের নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরীক্ষাক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এর মূল কারণ হিসেবে ঐতিহ্যগত কৌশলী রাজনীতির সঙ্গে আধুনিক ডিজিটাল প্রভাবের মেলবন্ধন ঘটছে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের রায়ের উপরই এবং সেই রায় ঘোষণার আগ পর্যন্ত সব পক্ষই নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তৎপর থাকবে। অপরদিকে এবার পেট্রোল পাম্পেও কেরোসিন পাবেন জনগণ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ইরান আমেরিকার সংঘাতের জেরে জ্বালানি সংকট বিশ্বজুড়ে, ভারতও এই উদ্বেগ থেকে বাদ নেই।
এই পরিস্থিতিতে দেশবাসীর চিন্তা কমিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের তরফে কেরোসিন সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হলো। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছায়, কোনো রকম ঘাটতি বা সংকট দেখা না দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেওয়া হলো। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, পিডিএসের মাধ্যমে কেরোসিন পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ 2টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না ও জ্বালানির জন্য কেরোসিন সরবরাহ করা হবে। পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলি এবার রিটেল চ্যানেলের মাধ্যমে কেরোসিন বন্টন বা ডিস্ট্রিবিউশন করতে পারবে। আগামী 60 দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে। এজেন্ট বা ডিলারদের কেরোসিন বিতরণের জন্য আলাদা লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। কেরোসিন বহনকারী ট্যাঙ্কারগুলির জন্য নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। তবে এও জানিয়ে দেওয়া হয়েছে যে কেরোসিন শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে। গৃহস্থের বাড়িতে ব্যবহারের জন্য প্রতিটি রিটেল স্টেশনে সর্বাধিক 2500 লিটার কেরোসিন সংগ্রহ করে রাখা যাবে বলে জানানো হয়েছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে কঠোরভাবে কেন্দ্রের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।